কি অবস্থা সবার? তো আজকে আমরা বিজ্ঞানের চতুর্থ অধ্যায় পড়বো। তো দেখো আজকের পড়া স্টাইলটা অন্যান্য ক্লাস থেকে একটু ভিন্ন। কেন বলতেছি, দেখো অন্যান্য ক্লাসে দেখতে কি আমি স্লাইড রেডি করে নিয়ে আসতাম, ওইখান থেকে কিছু আগের থেকে লেখা রেডি করা থাকতো, ওগুলো পড়াইতাম, গুছানো থাকতো আর কি। তো আজকে ওরকম পড়াচ্ছি না। কেন? আজকের অধ্যায়টা হচ্ছে শ্বসন। তো এখানে হচ্ছে আমাদের মানুষের শরীরের ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পড়াশোনা আছে। তো তো আমি চেষ্টা করছি এই জিনিসগুলো এইভাবে তোমাকে 3D-তে দেখাবো আজকে, এই নিয়ত করে আসছি আমি, বুঝছো? অফলাইন ক্লাস নিলে এইভাবে দেখাতে পারতাম না। এই যে এই জিনিসগুলো তোমাকে বাস্তবে দেখাবো কিরকম, যত সম্ভব যেভাবে সর্বোচ্চ সম্ভব ওইভাবে চেষ্টা করব। এই জন্য অনলাইন ক্লাসটা নেওয়া, আর ক্লাসটা এইভাবে নিচ্ছি। তো দেখো আরেকটা জিনিস খেয়াল করবো, আমরা গ্রুপে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা PDF দিছি সবার লাস্টে। ওটা কি? ওটা হচ্ছে অধ্যায়ের নোট, আমি নিজের হাতে বানাইছি। তোমাদেরকে যে নোট বানাইতে বলি না, ওটা আমি বানাইছি, তোমাদের কষ্ট কমাই দিছি। তোমরা আমার এই লেখাগুলোর সাথে হালকা পাতলা কিছু অ্যাড করি আর একটু সুন্দর করে ফেলবা, আর একটু বড় করে ফেলবা, শেষ আর কিছু না। তো দেখো আমরা পড়ি, কথা না বলি বেশি। এখানে বলছে কি শ্বসন, অধ্যায়ের নাম দিছি, এখান থেকে শুরু করছি। শ্বসন কি আগে ওটা বুঝতে হবে। দেখো শুরুতে বলছে শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া। বিপাকীয় ক্রিয়া কথাটার মানে কি? আমাদের শরীরের ভিতর যত রকমের কাজ হয় ওটাকে বিপাকীয় ক্রিয়া বলে। মনে করো আমরা খাচ্ছি, খাবার খাচ্ছি না, খাবার খাই, ওইটার পুষ্টি উপাদানটা আমাদের দেহে মিশে যাচ্ছে না, এটা একটা বিপাকীয় ক্রিয়া। আবার আমরা খাচ্ছি, ওটা হজম হচ্ছে না, এটা একটা বিপাকীয় ক্রিয়া। আবার হজম হওয়া খাদ্যগুলা কোনো না কোনোভাবে বের হয়ে যাচ্ছে না, ওটা একটা বিপাকীয় ক্রিয়া। আবার ধরো মানে আমাদের শরীরের ভিতর যত রকমের কাজ আছে, রক্ত চলাচল করতেছে, এই যে অক্সিজেন ঢুকতেছে, কার্বন ডাইঅক্সাইড বাড়াচ্ছে, এগুলো সবগুলো একটা বিপাকীয় ক্রিয়া। বুঝতে পারছি? আচ্ছা বুঝলাম। তাহলে শ্বসন মানে কি? এটা তো আপনি এখনো বললেন না, অনেকে ভাবতেছ। শ্বসন মানে হচ্ছে কি, দেখো আমরা নিঃশ্বাস মানে শ্বাস গ্রহণ করতেছি, আবার শ্বাস ত্যাগ করতেছি, ঠিক না? শ্বাস গ্রহণ করার সময় আমরা অক্সিজেন গ্রহণ করি এবং ত্যাগ করার সময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। এই যে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার মাঝখানে অনেকগুলো কাজ হয় আমাদের শরীরের ভিতরে, বুঝছো? এই পুরো জিনিসটাকে শ্বসন বলে। কি বললাম বলো? আমরা অক্সিজেন গ্রহণ করতেছি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, এটাই শ্বসন। কিন্তু এই যে অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার মাঝখানে আমাদের শরীরের ভিতরে অনেকগুলো কাজ হয়, ওইটা সহ বলতে হবে। ওইটা সহ পুরাটাকে একসাথে আমরা শ্বসন বলতেছি। সহজে বুঝাইতে পারছি? বুঝছো আশা করি। এবার পড়ে আসো। বলতেছে কি জীবদেহে বিভিন্ন শরীরবৃত্তীয় কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয়। আচ্ছা শ্বসনে কি হয় ওটা আরেকটু বলা দরকার। শ্বসন প্রক্রিয়ায় মূলত ওই অক্সিজেন গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড বের করার সময় আমাদের শরীরে শক্তি উৎপন্ন করে, বুঝছো? মনে করো আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি প্রতিদিন, ওগুলা কাজ করার জন্য আমাদের শক্তির প্রয়োজন হয় না? বলো, শক্তি না থাকলে কি আমরা কাজ করতে পারবো না। তো এই শক্তিটা কোথা থেকে আসে? শক্তিটা বলতে পারো যে আমরা তো খাবার খাই, ওইখান থেকে শক্তি আসে। হ্যাঁ একদম কারেক্ট, তুমি এটাও পড়বা কিছুক্ষণ পর। আমরা খাবার খাই, ওইটা শ্বসনের মধ্যে ইউজ হয়, বুঝছো? মূলত শ্বসনের মাধ্যমে কি আমরা শক্তি পাই, আমাদের শরীরে শক্তি উৎপন্ন হয়। শ্বসন না থাকলে আমাদের শরীরে শক্তি উৎপন্ন হতো না। তো শ্বসন মূলত কি একটি আমাদের শরীরের শক্তি উৎপাদনের প্রক্রিয়া, এটা মাথায় রাখবা, ঠিক আছে? শ্বসনের মাধ্যমে শরীরে শক্তি উৎপন্ন হয়। আচ্ছা এরপর দেখি শ্বসন কাকে বলে, মুখস্থ করতে হবে। আগে কি লেখছে আমরা একবার পড়ি। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষে অবস্থিত আচ্ছা অবস্থিত কথাটা একটু কেটে দিও, ঠিক আছে? এটা লেখা লাগবে না। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষে সঞ্চিত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যে অবস্থিত রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তর করে এবং CO2 মানে কার্বন ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে CO2 এবং H2O মানে হচ্ছে পানি, এই দুটো উৎপন্ন করে তাকে শ্বসন বলে। কিছু বুঝে না হয়তো অনেকে, ভাঙ্গি ভাঙ্গি বলতেছে, এখন বুঝবার সমস্যা নেই। দেখো কি বলতেছে, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মানে জীবের শরীরে হচ্ছে, তো এই জন্য জৈব বলতেছে। জীব মানে কি? এই যে আমরা, উদ্ভিদেরা সবাই জীব, যাদের প্রাণ আছে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়া, রাসায়নিক কেন বলতেছে? কারণ আমাদের শরীরে অনেক কিছু মিক্সড হচ্ছে, কেমিক্যাল টাইপের, এই জন্য রাসায়নিক বলতেছে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষের সঞ্চিত খাদ্যবস্তু। আচ্ছা এটা পড়ানোর আগে একটা ছোটখাটো স্টোরি টাইপের কিছু একটা বলি। দেখো স্টোরি না, এটা বাস্তব ঘটনায় বলতেছি, মানে আমাদের শরীরের ভিতর কাজ হয় কিভাবে, এই জিনিসগুলো এখন বলবো। দেখো যখন আমরা খাবার খাই, খাবারের মানে উপাদানগুলো ভেঙে আমাদের শরীরের ভিতর ভেঙে আমাদের কোষের ভিতর জমা হয়। আমাদের শরীরে অনেকগুলো কোষ থাকে না, ওই কোষের ভিতর আমাদের খাবারের উপাদানগুলো জমা হয়। এরপর যখন আমরা শ্বাস গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করি না, ওই অক্সিজেনগুলো ওই কোষের মধ্যে যায় জমা হয়, বুঝছো? তো অক্সিজেন আর ওই খাবারগুলো একসাথে মিক্স হয়ে ওই খাবারের শক্তিটাকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তর করে এবং সাথে সাথে কিছু পানি আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এরপর ওই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের শরীর থেকে বের হয়ে যায়। কেন বের হয়ে যায়? কারণ আমাদের শরীরের জন্য কার্বন ডাইঅক্সাইড ভালো না।
বুঝতে পারছি? তাহলে এই যে আমাদের শরীরে অক্সিজেন ঢুকতেছে, এটা কি কাজে ব্যবহার হচ্ছে এবার বুঝছো? কোষে যাচ্ছে, কোষে যায় খাদ্যের সাথে মিক্স হয়ে এরপর কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করতেছে। কার্বন ডাইঅক্সাইড যে বের হচ্ছে, কোথা থেকে বের হচ্ছে দেখছো? এই যে অক্সিজেন ঢুকি কিছু একটা মিক্স হচ্ছে, তারপর ওইটা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, এরপর যে ওটা বের হচ্ছে। তার মানে অক্সিজেন না ঢুকলে কার্বন ডাইঅক্সাইড বের হবে না। বুঝতে পারছি জিনিসটা? এই যে যে স্টোরিটা বললাম বা যে কাহিনীটা বললাম, এটাই হচ্ছে শ্বসন। এবার পড়লে বুঝতে পারবা। দেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষে সঞ্চিত খাদ্যবস্তু, সঞ্চিত মানে জমা থাকা, জীবকোষে খাদ্যবস্তু জমা থাকে বলছি না? হ্যাঁ, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষে সঞ্চিত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যে অবস্থিত রাসায়নিক শক্তিকে, মানে অনুপস্থিতিতে জারিত হয়ে মানে কি? দেখো, এখানে বলছে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে। আমি তোমাকে বলছিলাম না, খাদ্যগুলো অক্সিজেনের সাথে মিক্স হবে, মিক্স হয়ে কিছু একটা করবে। তো নিম্ন শ্রেণী কিছু উদ্ভিদ আছে, প্রাণী আছে, বুঝছো? ওদের হচ্ছে এই অক্সিজেনটা লাগে না, মানে ওদের অক্সিজেন ছাড়াই হয়ে যায়। নর্মালি আমাদের অক্সিজেন লাগে, আমরা উন্নত শ্রেণী প্রাণী। কিছু কিছু নিম্ন শ্রেণী প্রাণী আছে, ওদের অক্সিজেন লাগে না, এমনিতে শ্বসন হয়ে যায়। তো দেখো, ওদের জন্য বলতেছে আর কি, ওদেরটা সবাই এখানে অ্যাড করছে। তো মাঝে মধ্যে অক্সিজেন লাগতে পারে, নাও লাগতে পারে, তবে বেশিরভাগ সময় লাগে, বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে। তো এবার পড়ি আবার। দেখো, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষে সঞ্চিত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যে অবস্থিত রাসায়নিক শক্তিকে, মানে খাদ্যে যে আগ থেকে একটা রাসায়নিক শক্তি জমা থাকে, ওইটাকে ওরা গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তর করবে এবং কার্বন ডাইঅক্সাইড ব্র্যাকেটে CO2 মানে কার্বন ডাইঅক্সাইডের সংকেত এবং পানি উৎপন্ন করে, তাকে শ্বসন বলে। এটা মুখস্থ করবা যেমনে পারো। আমার অলরেডি মুখস্থ হয়েছে। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষে সঞ্চিত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে খাদ্যে অবস্থিত রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপশক্তিতে রূপান্তরিত করে এবং পানি ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, তাকে শ্বসন বলে। দেখছো, আমার মুখস্থ হয়ে গেছে। এবার এই জিনিসটাকে একটা বিক্রিয়া আকারে লিখছে নিচে, এই যে দেখো, C6H12O6, এটা কি? এটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজ মানে কি জানো? ওই যে আমরা বলছি না খাদ্যে অবস্থিত রাসায়নিক শক্তি, এই যে এটা বলছি না, এটা হচ্ছে ওই শক্তিটা, বুঝছো? মানে খাদ্যের মধ্যে বিভিন্ন আমরা যে খাবার খাই, খাবারে বিভিন্ন পুষ্টি উপাদান থাকে বলছি না, এটা ওই পুষ্টি উপাদানটা, মানে গ্লুকোজ খাবারের মধ্যে থাকে। তো দেখো, খাবারের পুষ্টি উপাদান মানে গ্লুকোজের সাথে অক্সিজেন প্লাস হয়ে যাচ্ছে, মানে অক্সিজেন যুক্ত হয়ে এটিপি মানে হচ্ছে শক্তি। এই যে বললাম না, গতিশক্তি তাপশক্তি রূপান্তর করতেছে, মানে উৎপন্ন হচ্ছে। আবার বলি, খাবারে গ্লুকোজ আর অক্সিজেন একসাথে মিক্স হয়ে শক্তি উৎপন্ন করতেছে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে এবং পানি উৎপন্ন করতেছে। সরি, এটা হচ্ছে শ্বসন আর কি। তো এটা তোমাদের বইয়ে নাই, তোমরা শ্বসন কি ব্যাখ্যা করো, এটা কোশ্চেন আসলে এই পুরোটা লিখে এই বিক্রিয়াটা লিখে দিবা। বুঝতে পারছি? এবার আসো পরে যাই। জীব মূলত, জীব মানে কি? যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। তো জীব দুই ধরনের হয়, সবসময় বলি আসি আমি আমার ক্লাসগুলোতে। উদ্ভিদ, প্রাণী। উদ্ভিদেরও জীবন আছে। উদ্ভিদ মানে কারা? গাছপালা। আর প্রাণী মানে এই যে আমরা, মানুষ, গরু, ছাগল, বিলাই, এগুলা। ঠিক আছে? তো দেখো, উদ্ভিদেরও শ্বসন হয়, প্রাণীরও শ্বসন হয়, বুঝছো? কিন্তু দুটার ধরন ভিন্ন। কমন সেন্স দিয়ে চিন্তা করো, আমাদের নাক মুখ আছে, গাছের কি নাক মুখ আছে? নাই। তো আমাদের যেভাবে শ্বসন হয়, গাছের কি ওইভাবে শ্বসন হবে না। বুঝতে পারছো জিনিসটা? তো সিস্টেম একটু ভিন্নতা আছে। তবে উদ্ভিদের শ্বসনটা অনেক ইজি, প্রাণীর শ্বসনটা একটু জটিল, মানে ভিতরে অনেক ভেজাল টেজাল হয়, এইটা ওইটা মিক্স হয়ে এদিক দিয়ে যায় ওই দিক দিয়ে যায়। এই জিনিসগুলো তোমাকে 3D আকারে দেখাবো, মানে বাস্তবে দেখাবো কিরকম যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে, কোন পথ দিয়ে যাচ্ছে। এই জন্য আজকের ক্লাসে অনেক কিছু শিখতে পারবা, বাস্তবিক জ্ঞান অর্জন করবা, বুঝছো, আজকের ক্লাসে। তো দেখো, এখানে কি লেখছি একটু পড়ো। উদ্ভিদ দেহ শ্বসন হয়, প্রাণী দেহ শ্বসন হয়, তবে উদ্ভিদ ও প্রাণীর দেহে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড, এই O2 মানে অক্সিজেন, এটা বুঝতে হবে তোমাকে। আমি সংক্ষেপে লিখবো O2, সংক্ষেপে না, এটা সংকেত, অক্সিজেনের সংকেত। তবে প্রাণী ও উদ্ভিদের দেহে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড প্রবেশ ও বের হওয়ার পদ্ধতি ভিন্ন। আচ্ছা, মানে ওই যে জিনিসটা আগে বললাম। তাহলে আগে আমরা প্রাণীর শ্বসন কেমনে হয় ওটা পড়ি, চলো। আচ্ছা, একটু বইয়ে যাই আমরা এবার, ঠিক আছে? বইয়ের মধ্যে কি বলছি একটু দেখি। ওরা এত কষ্ট করে বানাইছে, ওদেরটা একটু পড়তে হবে না? বইটা বানাইলো। আচ্ছা দেখো, তো ফার্স্টে এই শ্বসন কি বললো, এরপর ওরা আগে জীবের শ্বসন, মানে যে জিনিসটা বললাম উদ্ভিদ প্রাণী,
ওরা আগে উদ্ভিদের শ্বসনের কথা বলছে, তারপর যে প্রাণীর শ্বসনের কথা বলছে। তো আমরা আগে প্রাণীরটা শিখবো কেন? কারণ ভাই আমরা প্রাণী, আমরা উদ্ভিদ সম্পর্কে অত বেশি জানি না, আমরা আমাদের সম্পর্কে অনেক কিছু জানি। এই জন্য আগে আমরা আমাদেরটা পড়ি, তাহলে উদ্ভিদেরটা আমাদের জন্য বুঝে একটু ইজি হয়ে যাবে। তো দেখো প্রাণীর শ্বসন আগে আমরা এখান থেকে একটু হালকা ধারণা দিই তোমাকে, চলো। দেখো কিছু কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনো, বইয়ের কোনো পড়া না, আমি কথা বলতেছি এগুলো মনোযোগ দিয়ে শুনবা, বইয়ের থেকে কিছু পড়াচ্ছি না এখন। আমরা নাক দিয়ে শ্বাস গ্রহণ করি, ঠিক না? তো গ্রহণ করে অক্সিজেন নিই। তো দেখো, আচ্ছা তোমাকে ডাইরেক্ট অ্যানিমেশনটাই দেখাই। তৈরি, এই যে দেখো, একটু মনোযোগ দাও। এটা হচ্ছে আমাদের নাক, বুঝছো? এই যে এটা, এই নাকের ছিদ্র, নাকের ছিদ্র, এখান দিয়ে অক্সিজেন প্রবেশ করে এই যে নাকের ছিদ্র পর একটা পথ আছে, এদিক দিয়ে যায়, এদিক দিয়ে যায়। ওয়েট, এবার একটু সোজা করি। যে দেখো ওই দিক দিয়ে যায়, যাওয়ার পরে এইদিকে আসছে, এইদিকে। এগুলো কি? এগুলো সব চিনাবো, টেনশন নেই। এইদিকে এসে এইদিকে ঘুরে যায়। এই যে এগুলো হচ্ছে ফুসফুস, এটা একটা ফুসফুস, এটা একটা ফুসফুস। আমাদের বুকের দুই সাইডে ফুসফুস থাকে, এগুলো বিস্তারিত বলবো। আপাতত দেখো, এই যে নাকের এখান দিয়ে অক্সিজেন এসে এখান দিয়ে গিয়ে এই যে এখান দিয়ে যায়। তারপরে এখানে আরো কিছু জিনিস দেখাই তোমাকে, কিছুক্ষণ পর দেখাবো। তো এখান দিয়ে যায় অক্সিজেনটা, এইভাবে যায়, বুঝছো? এরপর কি হয়, ভিতর থেকে মিক্সটিক্স হয়ে আবার এখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে এভাবে গিয়ে এভাবে এসে আবার নাক দিয়ে বের হয়ে যায়। বুঝতে পারছি জিনিসটা? মানে কিভাবে কি হয়, এবার কোনটা কি এই জিনিসটা আমাদেরকে চিনতে হবে ভালোভাবে, বুঝছো? তো দেখো এই যে কোনটাতে আছি আমরা, এখানেও দেখতে পারো চাইলে সেম জিনিসটা। তো দেখো এটা হচ্ছে সর্বপ্রথম আমাদের নাকের ছিদ্র। কি? এই যে আমি এরো চিহ্নটা দেখো, এটা নাকের ছিদ্র, ঠিক আছে? কোনটা? এই যে এটা হচ্ছে নাকের ছিদ্র। তো এটাকে শুদ্ধ ভাষায় কি বলে জানো? নাসারন্ধ্র। এই যে খেয়াল করো, নাসারন্ধ্র বা নাসারন্ধ্র মানে নাকের যে ছিদ্র আছে ওটাকে নাসারন্ধ্র বলে। আর নাসাপথ মানে কি? নাকের ছিদ্রের পরে একটা পথ আছে না, ওইটাকে নাসাপথ বলে। শেষ। তাহলে এটা চিনছো? চিনছো। তো অক্সিজেন প্রথমে এই নাসারন্ধ্র ও নাসাপথ দিয়ে যায়, এরপর কি হয়, নাসা গলবিলে যায়। নাসা গলবিল কি আসে, এবারে এটা চিনতে হবে। আগে চিনতে হবে গলবিল কি। সবকিছু দেখাচ্ছি, মনোযোগ দিয়ে দেখো। তো দেখো এই যে আমার কারসরটা খেয়াল করবা, ঠিক আছে? দেখো আমি একটু একটা জিনিস অ্যাডজাস্ট করিনি। আচ্ছা এবার পরে দেখো। তো দেখো এই যে আমার কারসরটা খেয়াল করবা, আমি আঁকাকি করতে পারবো না এখন, সরি ওটার জন্য। এই যে দেখো, আচ্ছা তাও করি, যাও। এটা হচ্ছে যে কি, নাকের ছিদ্র, এখান দিয়ে প্রবেশ করে এই যে দেখো ছিদ্রের পর নাকের একটা লম্বা পথ আছে, এটাকে বলে কি, নাসাপথ, বুঝছো? এবার আসো গলবিল কি, ওটা চিনতে হবে না? গলবিলের অনেকগুলো পার্ট আছে, কি বলছি, এগুলো তোমাদের বই অত বিস্তারিত নাই, বাট আমি বোঝানোর চেষ্টা করতেছি। ইজি জিনিস, তোমরা চোখে দেখতেছো তো সব বুঝবা। এই যে দেখো গলবিলের তিনটা পার্ট কি। এই যে দেখো এটা এটা হচ্ছে একটা গলবিলের পাত। সো এটা হচ্ছে মূলত নাসা গহব্বর। গহব্বর, গহব্বর না গলবিল, সরি সরি গলবিল, গলবিল, রিয়েলি সরি। এই যে নাসা গলবিল, গলবিলে বললাম না তিনটা পার্ট আছে, এই একটা পার্ট, এটাও গলবিলের পার্ট, এটাও গলবিলের পার্ট, এই তিনটা হচ্ছে গলবিলের পার্ট। এটা হচ্ছে নাসা গহব্বর, মানে নাকের সাথে যে গলবিলের পার্টটা লেগে আছে ওটাকে নাসা গহব্বর বলে। এটা মাঝখানে থাকে, এটা শেষের কিনারে থাকে। এগুলোর নাম তোমার জানা লাগবে না আপাতত, ঠিক আছে? বাট জেনে রাখুন গলবিলের তিনটা পার্ট, যেটা নাকের অংশের সাথে এই যে নাসাপথ হচ্ছে এটা, এই যে দেখো এটা হচ্ছে নাসাপথ, ঠিক আছে? এই যে নাকের ছিদ্রটি ঢুকে এই যে নাসাপথ আসে, এই যে নাসাপথের সাথে এই গলবিলের এই পার্টটা লেগে আছে, এটাকে বলে নাসা গলবিল। এটাও গলবিলের পার্ট, এটাও গলবিলের পার্ট, তবে এগুলা নাকের সাথে লেগে নেই, এই জন্য এটাকে নাসা গলবিল বলতেছেন, এগুলোকে অন্য গলবিল বলে, ঠিক আছে? দেখো নাসা গলবিলও চিনলাম। এরপরে কি পড়তে হবে দেখো, নাসা গলবিলের পর কি বলছে বইয়ের মধ্যে, ষড়যন্ত্র। ষড়যন্ত্র কি? এটা তোমাদের আমাদের গলার মধ্যে থাকে, বুঝছো? এই যে দেখো এই পার্টটাকে আর এই পার্টটাকে একসাথে ষড়যন্ত্র বলে। এই যে এই পুরো জিনিসটাকে ষড়যন্ত্র বলে। গলার মানে আমাদের গলার যে
লম্বা পাটটা আছে, ওইখানে হাত দিলে দেখবে একটু হাড্ডি টাইপের একটা জিনিস আছে, ফুলি আছে দেখবা, ছেলেদের ক্ষেত্রে বেশি থাকে। হ্যাঁ, ছেলেদের গলার এখান দিয়ে দেখবে একটু ফুলে থাকে, কি জানি বলে একটা, আমার মনে আসলে বলবো, দাঁড়াও। আচ্ছা যাই হোক, ওই জিনিসটাই হচ্ছে যে ষড়যন্ত্র, বুঝছো? ষড়যন্ত্রের মধ্যে আমাদের ভোকাল কর্ড থাকে, কি ভোকাল কর্ড, এই ভোকাল কর্ডের মাধ্যমে আমরা কথা বলি, মানে আমরা যে কথা বলি সাউন্ড বের হয় না, এটা কোথা থেকে বের হয়? আমাদের ষড়যন্ত্রের ভোকাল কর্ড আছে, ওইখান থেকে বের হচ্ছে। ষড়যন্ত্রে আমরা এই অঙ্কগুলো কেন দেখতেছি? এই যে যখন অক্সিজেন গ্রহণ করি না, অক্সিজেনগুলো এই পথ দিয়ে যায়, এই জন্য যে যে পথ দিয়ে যাচ্ছে আমরা ওগুলার নাম চিনতেছি, ওগুলা নামও চিনতেছি, বাস্তবেও দেখতেছি আমরা। এই ষড়যন্ত্র চিনলাম। ষড়যন্ত্রের পর আর কি চিনতে হবে? শ্বাসনালী বা ট্রাকিয়া। আমাদের গলার এখান দিয়ে যে শ্বাসনালীটা আছে ওটাকে শ্বাসনালী বা ট্রাকিয়া বলতেছে। আমরা ট্রাকিয়া ওয়ার্ডটা বেশি ব্যবহার করবো, একটু মাথায় রাখবা। ট্রাকিয়া কি? এই যে দেখো নীল কালার যেটা দেখতেছে এটাই ট্রাকিয়া, বুঝছো? এই যে এটা, তো এটাকে শ্বাসনালীও বলতেছে। আচ্ছা এবার আসি, শ্বাসনালীর পরে বা ট্রাকিয়ার পরে আর কি আছে? ক্রোমো শাখা বা ব্রঙ্কাস। এটা ভুলে যাও, তোমরা মনে রাখো ব্রঙ্কাস। ব্রঙ্কাস কি? এই যে দেখো, শ্বাসনালীর পরে বা এই যে এটা হচ্ছে কি বললাম, ট্রাকিয়া। ট্রাকিয়ার পরে দেখো এখান দিয়ে দুইটা ভাগ হয়ে গেছে, ফুসফুস দুই সাইডে আছে না দুইটা, এটা হচ্ছে ফুসফুস, এটাও একটা ফুসফুস। আমাদের মানুষের ফুসফুস থাকে দুইটা, বুঝছো? বুকের ডান সাইডে বাম সাইডে। তো এই ট্রাকিয়াটা ফুসফুসের সাথে কানেক্টেড থাকে, অক্সিজেন সরাসরি এসে আমাদের ফুসফুসে যায়, মানে এই পথ, যে পথগুলো দেখাইছি এখান দিয়ে এসে আমাদের ফুসফুসে যায়। ফুসফুসে কাজ হচ্ছে এটা, অক্সিজেন গ্রহণ করে ওইখান থেকে কার্বন ডাইঅক্সাইড বানায় আবার নাকের ছিদ্রটি ফালাই দিবে, মানে বাইরে বের করে দিবে। তো দেখো এই শ্বাসনালীটা আমাদের কি বললাম, দুইটা পথে, ডানে ও বামে দুইটা পথে ফুসফুসের সাথে কানেক্টেড থাকে, এগুলাকে বলে ট্রাকিয়া। ট্রাকিয়া না, সরি, ব্রঙ্কাস। হ্যাঁ, ব্রঙ্কাস। তো দেখো ব্রঙ্কাস কি? এই যে এটা একটা ব্রঙ্কাস, দেখতে পাচ্ছ আশা করি, আমি আরো চিহ্ন দিয়েছি। এই যে এটা একটা ব্রঙ্কাস, আবার এটা একটা ব্রঙ্কাস, সরি, এই যে এটা একটা ব্রঙ্কাস, এটা একটা ব্রঙ্কাস, এটা একটা ব্রঙ্কাস, বুঝছো? তো দুইটা ব্রঙ্কাস আছে, একটাকে বলে বাম ব্রঙ্কাস, একটাকে বলে ডান ব্রঙ্কাস, বুঝছো? এবার আসো, আমি এই সাইডটা কিছুক্ষণ আগে দেখছিলাম সরাই ফেলছি, চাইলে এটাও সরাইতে পারবো। এই যে দেখো ভিতরে কি আছে আমরা এটা দেখতে পারবো, ফেড করে দিচ্ছি এটাকে। তো দেখো, রে কিরে, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। তো আমরা সরানোর পর দেখতেছি কি, এই যে দেখো, আরে এলে তো ভেজাল। তো দেখো খেয়াল করো, আমরা বলতেছি যে ব্রঙ্কাসটা ভিতরে গিয়ে, ফুসফুসের ভিতরে গিয়ে অনেকগুলা শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে, দেখো গাছের ডালপালার মতো, দেখতেছো? এগুলাকে বলে ব্রঙ্কিওল, এটাও বইয়ে আছে দেখো, ব্রঙ্কাস। আচ্ছা এটা আছে, লাগবে তোমার, মাথায় রেখো, এটাও আছে ব্রঙ্কিওল, বুঝছো জিনিসটা? এই যে কি বললাম, ব্রঙ্কাসটা ফুসফুসের ভিতরে গিয়ে অনেকগুলা শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যাচ্ছে, এগুলা কি বলে? ব্রঙ্কিওল বলে। আচ্ছা বুঝলাম। এবার আরেকটা লাস্ট জিনিস নিয়ে জানতে হবে আমাদেরকে, মধ্যচ্ছেদা। তোমরা মধ্যচ্ছেদা ভুলে যাও, এটাকে বলে ডায়াফ্রাম। কি এটা কি বলে ভাই? ডায়াফ্রাম, মুখস্থ করো। এটা লেখে কেমনে? আচ্ছা যাই হোক, তোমরা বইয়ের মধ্যে উপর দিয়ে একটু লিখে রাখা তো কষ্ট করি ভাই, এই মধ্যচ্ছেদের পাশে দিয়ে ডায়াফ্রাম লিখে রাখো, ডশিন্যর আকার। আচ্ছা আমি লিখে দিচ্ছি কোথাও, দাঁড়া, এই যে ডায়াফ্রাম বানান এরকম। আচ্ছা লিখতে পারতেছি না এখানে আপাতত, বাদ দাও, তোমরা একটু ডায়াফ্রাম বানানটা লিখে নিও। ডশিন্যর আকার, অন্তুস্থ আকার, ফ রফালা আকার, ম, ডায়াফ্রাম। আচ্ছা কইছিলাম আমরা ডায়াফ্রামটা বা মধ্যচ্ছেদা যেটা বলতেছে ওরা, এই জিনিসটা চিনতে হবে। তো আসে এই জিনিসটা একটু চিনি, এটা একটু অন্য জায়গায় দেখি। চলো এবার আমরা একটা ভিডিও দেখি, এখানে মূলত হয় কি বুঝাচ্ছি দেখি। আচ্ছা আগে আমি একটু বুঝি, এই যে দেখো নাক দিয়ে অক্সিজেন প্রবেশ করতেছে, ঠিক আছে? এই যে এই পথটা হচ্ছে যে নাসা পথ, যে জিনিসটা দেখাইছি, এই যে প্রবেশ করে, এটা হচ্ছে যে এই যে ট্রাকিয়া দেখাচ্ছে নিচের, এটা ট্রাকিয়া, এটা ষড়যন্ত্র, ঠিক আছে? এটা হচ্ছে খাদ্যনালী। খাদ্যনালী আলাদা, এটা তোমাকে পড়াইনি আমি। দেখো এটা এখানে কিছু বুঝার নেই, একটু সামনে গেলে দেখবো। তো দেখো এই অক্সিজেনটা ষড়যন্ত্র হয়ে নিচে যাচ্ছে, এই যে
ট্রাকিয়া দিয়ে যাচ্ছে, এই দেখো দুই পার্টে ভাগ হয়ে গেছে অক্সিজেন, মানে এরকম তো অনেক অক্সিজেন আসতেছে, এগুলো কি ব্রঙ্কাস পার্টে ভাগ হয়ে গেছে। এই পার্টটা একটা ব্রঙ্কাস, এটা ডান এটা বাম ব্রঙ্কাস, ঠিক আছে। ব্রঙ্কাসের মাধ্যমে হয়ে যে দেখো ভিতরে যাচ্ছে, ভিতরে যাই কি হচ্ছে, যে শাখা প্রশাখা আছে না, এগুলো দিয়ে যাচ্ছে। এখন এখানে দেখো খেয়াল করছো, আমার কার্সরটা খেয়াল করো তো, এখানে গোল গোল বলের মতো কিছু জিনিস দেখতেছো, এগুলো আমাদের ওই অ্যানিমেশনে আমরা দেখি নাই। এগুলা কি, এগুলোকে বল বায়ুথলি, এটা তোমার মাথায় রাখতে হবে, এটা ওইখানে নাই, ঠিক আছে। অক্সিজেনটা মূলত এই যে এখান দিয়ে গিয়ে ব্রঙ্কাস দিয়ে গিয়ে ব্রঙ্কিওল দিয়ে গিয়ে এই বায়ুথলিগুলোতে জমা হয়, বুঝছো। এরপর বায়ুথলিগুলো ফুলে যায়, এরপর ফুলে গিয়ে যখন পরিমাণটা বেশি হয়ে যায়, আবার এটা বেলুন যেরকম অনেকটুকু ফুলালে ফাটি যায় না, কাইন্ড অফ, মানে ফুলানোর পর ফাটাইও না, অনেকটুকু বেলুন ফুলানোর পর হুট করে ছাড়া দিলে কি আবার ছোট হয়ে যায় না, তো এটা এরকম আর কি। অক্সিজেন ঢুকে বায়ুথলিটাকে একটু ফুলায়, এরপর হুট করে আবার সবগুলা বাতাস বের হয়ে যায়, তো বাতাস বের হওয়ার সময় এখানে কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হয়ে যায় কোনোভাবে। এরপর ওই কার্বন ডাইঅক্সাইডটা আবার সেম পথে, যে পথে আসছে একই পথে আবার চলে যায়। বুঝতে পারছি জিনিসটা? তো দেখো আমরা তাও একটু দেখি, এই যে দেখো অক্সিজেন এদিক দিয়ে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে বায়ুথলিতে যে জমা হচ্ছে, বায়ুথলি এটাকে অ্যালভিওলি বলে, অ্যালভিওলি বা বায়ুথলি, ঠিক আছে, একই কথা, ইংলিশে অ্যালভিওলি বলে, অ্যালভিউলাস বলে। অ্যালভিওলি মানে কি, অ্যালভিওলি মানে হচ্ছে একটা হলে অ্যালভিওলি বলে, অনেকগুলো হলে অ্যালভিউলাস বলে। এগুলো তোমার বোঝা লাগবে না, এগুলো অ্যালভিওলির ভিতরে মানে বায়ুথলির ভিতরে কি হচ্ছে ওগুলা বুঝাচ্ছে, এগুলা ইন্টারে পড়াশোনা, এগুলো তোমার বোঝা লাগবে না। দেখো আমরা আরেকটু সামনে যাই, এই যে দেখো এখানে নিচে যে পার্টটা দেখতেছো না সাদা, এটাকে বলে ডায়াফ্রাম, বুঝছো। আরেকটা জিনিস বলি, দেখো তুমি কখনো খেয়াল করছো আমরা যখন শ্বাস নিই তখন কি হয়, এবং যখন শ্বাস গ্রহণ করি এবং ত্যাগ করি তখন কি হয়, জিনিসটা একটু খেয়াল করছো? একটু এখনো খেয়াল করো তো, যখন একটা জোর একটা শ্বাস নয় এবং বুকে হাত দাও, খেয়াল করছো শ্বাস নিছ তোমার বুকটা ফুলি গেছে একটু উপরের দিকে, পেটটা কমে গেছে কিন্তু বুকটা ফুলি গেছে, বুক ফুলি গেছে, আবার শ্বাসটা জোরে ছাড়ো দেখবা বুকটা আবার ছোট হয়ে গেছে। খেয়াল করছো জিনিসটা? তো এইখান থেকে আমরা কি দেখতেছি এটাও কিছুক্ষণ পর দেখাবে, দাঁড়াও এখানে একটু আমরা ওয়েট করি। এই যে দেখো বড় হচ্ছে মানে কি, তুমি এখন শ্বাস নিচ্ছ, দেখো একসাথে খেয়াল করো, যখন এই জিনিসটা বড় হচ্ছে নিচের দিকে খেয়াল করো, ডায়াফ্রামের দিকে, ডায়াফ্রামটা কি নিচে চলে যাচ্ছে, দেখছো। ফুসফুস বড় হচ্ছে মানে তুমি যখন শ্বাস গ্রহণ করবা তখন তোমার ফুসফুসটা বড় হবে এবং ডায়াফ্রামটা নিচের দিকে আসবে বা মধ্যচ্ছেদাটা নিচের দিকে আসবে, এবং যখন তুমি শ্বাস ছাড়বা তখন কি হবে, শ্বাস ছাড়লে এই ডায়াফ্রামটা, আচ্ছা লাং, লাং মানে ফুসফুস আর কি, এটাও দেখাবে, শ্বাস ছাড়লে কি হবে এটাও দেখাবে। শ্বাস ছাড়লে আবার ডায়াফ্রামটা বা মধ্যচ্ছেদাটা উপর দিকে উঠতেছে আর ফুসফুসটা ছোট হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি জিনিসগুলা? সবগুলো একটু ভালোভাবে বুঝি রাখো, বাস্তবের সাথে ফিল করো। আমি তোমাকে বলতেছি, তোমার তো আমার কথা বিশ্বাস করা লাগবে না, তুমি বাস্তবে টেস্ট করে দেখো, জোরে একটা শ্বাস নাও দেখবে তোমার বুক ফুলে উঠতেছে, মানে কি বুকের মধ্যে তো ফুসফুস আছে ওটা ফুলে উঠতেছে। ডায়াফ্রামেরটা বাই চান্স বুঝাইতে পারতেছি না, কিছু তো করার নাই, এখন তো আমি মানুষ কাড়ি দেখাইতে পারবো না, এখান থেকে বুঝি নয় তুমি আপাতত, ঠিক আছে। তো বুকটা ফুলে উঠলে এই জিনিসটা উপরের দিকে উঠে যায়। বুক কখন বা ফুসফুস কখন ফুলে, যখন আমরা শ্বাস জোরে গ্রহণ করতেছি, এই জিনিসটা বুঝলে হবে। দেখি আমরা কি দেখাচ্ছে, এই যে এখানে আবার কি দেখাচ্ছে জানো, এই যে ভিতরে বলছিলাম না বায়ুথলিতে অক্সিজেনগুলো জমা হয়, এগুলো আবার উল্টা পথে বিভিন্ন কার্যক্রম করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এখন কার্বন ডাইঅক্সাইডটা বের হয়ে যাচ্ছে। এই যে দেখো একই পথে, যে পথে আসছে একই পথে বের হয়ে যাচ্ছে, এই পথে আসছিল না বলো, এই পথে বের হয়ে যাচ্ছে। এই যে ষড়যন্ত্র এটা, এই যে নাসা পথ, এই যে নাক দিয়ে বের হয়ে গেছে কার্বন ডাইঅক্সাইড, এইভাবে এই প্রক্রিয়াটা চলতে থাকে যতদিন মানুষ বাঁচে। বুঝতে পারছি জিনিসটা? তো আমরা একদম অ্যানিমেশন সহ জিনিসগুলো বুঝছি একদম ক্লিয়ার ভাবে। যে দেখো এখানে আমরা পড়ছিলাম না কিছুক্ষণ আগে ভিডিওতে দেখছিলাম যে কি, এই যে ব্রঙ্কাসের ভিতরে এখানে কিছু, এই যে এখানে কিছু বায়ুথলি থাকে, জিনিসগুলো এখানে নাই আর কি, এখানে কিছু বায়ুথলি থাকে। তো অক্সিজেনগুলো মূলত নাকের এই পথ দিয়ে এসে এখান দিয়ে এসে এই বায়ুথলিগুলোতে জমা হয়, অনেক অসংখ্য বায়ুথলি আছে। এরপর বায়ুথলির ভিতর বিভিন্ন প্রক্রিয়া হয়, ওটা আমাদের পড়া না, ওগুলা ইন্টারে উঠলে পড়বো আমরা, যদি সায়েন্স নাও ইন্টারে, সায়েন্স নিলে ওগুলো পড়বো, অথবা 9-10-এও আছে এগুলোর পড়া যদি সায়েন্স নাও। তো এই বায়ুথলির থেকে জমা হয়ে ভিতরে বিভিন্ন কাজ হয়, এখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এরপর কার্বন ডাইঅক্সাইডটা একই পথে আবার বের হয়ে যায়। বুঝতে পারছো জিনিসটা? আমি তোমাকে বইয়ের কিছু পড়াই না এখনো, তোমাকে বাস্তব যে জিনিসটা আমাদের শরীরের ভিতর হয় ওইটা বুঝাইছি, এগুলো কিন্তু কোনো বৈজ্ঞানিক পড়া না। তোমার শরীরের ভিতর হয়, তুমি এত বড় একটা মানুষ, তোমার শরীরের ভিতর কি হচ্ছে এটা তোমার জানতে হবে না, তো ওই জিনিসটাই তোমাকে জানাইছি। আমি তোমাকে এখনো কোনো পড়াই নাই, তোমরা এটাকে কোনো ক্লাস ভাববা না, এটা মানে একটা শিক্ষা যে আমাদের শরীরের ভিতর কি কত কিছু হচ্ছে, আল্লাহ আমাদেরকে
কিভাবে বানাইছে, আমাদের শরীরের ভিতরে যে কত রকমের বৈচিত্র্যময় কাজ হচ্ছে, এগুলো আমাদের জানা দরকার। আমরা ওইটাই জানতেছি, আমরা এখনো কিছু পড়িয়ে নেই। এবার আসো পড়বো। এবার যাই পড়বা তুমি তাই বুঝবা। দেখো জিনিসটা আমি আরেকবার অ্যানিমেশনটা যেটা দেখেছিলাম ওটা আরেকবার সামারি করাই। এই যে দেখো, এটা হচ্ছে নাসা ছিদ্র। আমার এই সাদা কাস্তরটা খেয়াল করবা, নাসা রন্ধ্র বা নাসা ছিদ্র। রন্ধ্র মানে ছিদ্র, নাসা মানে নাক। নাসা রন্ধ্র দিয়ে অক্সিজেনটা প্রবেশ করবে, এটা হচ্ছে নাসা পথ। এরপর এটা হচ্ছে এই যে এই পুরোটা হচ্ছে নাসা পথ, ঠিক আছে। এটা হচ্ছে নাসা ছিদ্র, এটা নাসা পথ, এটা হচ্ছে যে নাসা গলবিল। এটাও গলবিল, এটাও গলবিল, তবে এই দুইটা নাসা গলবিল না, এটা হচ্ছে নাসা গলবিল। তো এই বায়ুটা বা অক্সিজেনটা এইভাবে প্রবেশ করবে, তারপর এই নাসা গলবিলে যাবে, তারপর ওইখান থেকে দেখো একটা জিনিস তোমাকে এক্সট্রা বুঝাই ফেলি, এটা তোমার পড়ার নাই তাও জানো, যেহেতু তোমাকে তোমার শরীরের ভিতর কি হচ্ছে ওটা জানাচ্ছি। যা দেখো, এই অক্সিজেনটা এই দিক দিয়ে প্রবেশ করে এই ষড়যন্ত্র হয়ে, ষড়যন্ত্র না মানে নাসা গলবিল হয়ে এই দিক দিয়ে যায়, বুঝছো। এই দিক দিয়ে কিন্তু যায় না, এই দিক দিয়ে কি যায়, এটা হচ্ছে খাদ্যনালী, বুঝছো, বা ফুড পাইপ। এই দিক দিয়ে হচ্ছে আমাদের যখন আমরা মুখ দিয়ে খাবার খাই, ওই খাবারগুলো এই দিক দিয়ে যায়, এই দিক দিয়ে কিন্তু কোনো শ্বাস যায় না, বুঝছো। তাহলে বলতে পারো স্যার এই দিক দিয়ে যে আমরা খাই খাবারগুলো তো এদিকে পড়ে যাওয়ার কথা না। এটা হচ্ছে মেন জিনিস, বুঝছো, খাবারগুলো এদিকে পড়ে না কেন। এইদিকে যখন আমাদের খাবার ঢুকে এদিকে একটা ঢাকনা চলে আসে, এই জন্য চাইলেও এই দিক দিয়ে খাবার ঢুকতে পারে না। কি বলছি বুঝছো, আবার বুঝাই বলি, দেখো টেনশন নিও না। আমরা যখন খাবার খাই, খাবারগুলা এই যে এই পথ দিয়ে যায়, এটা হচ্ছে খাদ্যনালী, এরপর এখান দিয়ে পেটের নিচে বা যেখানে যাওয়া যায়, কিন্তু শ্বাস এই দিকে যায় না, বা নিঃশ্বাস গ্রহণ করলে অক্সিজেনটা এই দিক দিয়ে হয়ে এদিক দিয়ে যায়। তো দেখছো কি বড় একটা মানে কত জটিল একটা সিস্টেম। কোনোভাবে যদি এই শ্বাস প্রশ্বাসটা এদিকে ঢুকে বা খাবারটা যদি এইদিকে ঢুকে, তাহলে কিন্তু মানুষের পুরো সিস্টেমটা আওলে যাবে, মরে যাবে। তো আল্লাহ এইভাবে জিনিসগুলো ডিজাইন করছে আমাদের শরীরের ভিতর, দেখছো। তো পিছের সিস্টেমটা বুঝিয়ে দিলাম, মানে এই পিছন দিয়ে যে লটকিয়েছে এটা কি, এটাও বুঝিয়ে দিলাম তোমাকে। যাই হোক, তো আমরা শ্বাস নিলে এটা এই দিক দিয়ে যাচ্ছে, নাসাপথ দিয়ে যায়, নাসা গলবিল দিয়ে যায়, তারপর এই যে ষড়যন্ত্র, এই পুরো জিনিসটা হচ্ছে ষড়যন্ত্র, এই দিক দিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র দিয়ে গিয়ে তারপর এই যে শ্বাসনালী বা ট্রাকিয়া দিয়ে যাচ্ছে, বুঝছো জিনিসটা। ট্রাকিয়া দিয়ে গিয়ে কোনটা কি এটা বুঝতেছো, হ্যাঁ বুঝতেছো। ট্রাকিয়া দিয়ে গিয়ে তারপর এটা হচ্ছে ব্রঙ্কাস, নামগুলো এখনো মুখস্থ করে ফেলো। এই যে এটা হচ্ছে ব্রঙ্কাস, দুইটা ব্রঙ্কাস, ডান আর বাম ব্রঙ্কাস। তারপর ব্রঙ্কাসগুলো বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ হয়ে গেছে, ওগুলাকে ব্রঙ্কিউল বলতেছে। ব্রঙ্কিউলগুলোর মধ্যে কিনারে কিছু শ্বাসনাল বায়ুথলি আছে, এগুলো দেখা যাচ্ছে না এখানে, বাট আছে। আমি বলছি মানে একটু বিশ্বাস করি না, ভিডিওতে দেখাইছিলাম কিছুক্ষণ আগে। তো অক্সিজেনগুলা এই যে শ্বাসনালী বা ট্রাকিয়া হয়ে, ট্রাকিয়া মনে রাখবা, ট্রাকিয়া থেকে এই যে ব্রঙ্কাস হয়ে তারপর ব্রঙ্কিওল দিয়ে গিয়ে তারপর আমাদের বায়ুথলিগুলোতে জমা হবে। বায়ুথলিগুলোর ভিতরে বিভিন্ন কাজ হয়ে এরপর আবার উল্টা পথে যাবে, বায়ুথলি থেকে ব্রঙ্কিওল, ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাস, ব্রঙ্কাস থেকে আবার ট্রাকিয়া। এখন যে যাচ্ছে এটা কি, কার্বন ডাইঅক্সাইড। তারপর ট্রাকিয়াতে ষড়যন্ত্র, ষড়যন্ত্র থেকে ওই এই যে ষড়যন্ত্র থেকে নাসা গলবিল, তারপর আবার নাক দিয়ে গিয়ে নাসাপথ দিয়ে গিয়ে নাসা ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা। এই যে এই পদ্ধতি, বুঝছো। এবার বইটা পড়লে তোমার কেউ আটকাইতে পারবে না, দেখবা যে তোমাদের স্কুলে তোমার থেকে ভালো এই অধ্যায় কেউ পারবে না। মানে পারা না পারা অন্য হিসাব, তুমি যেরকম বুঝছো এইভাবে অত্যাধিক লেভেলে কোনো টিচার তোমার জীবনে বুঝাবে না, বুঝছো। তুমি যেখানে যাও, আমি এদূর কনফিডেন্ট দিয়ে বলতে পারবো, আমার পড়ানো এরকম তোমার কোনো টিচার এইভাবে পড়াবে না, বাস্তবে এভাবে ফিল করায়। তো তুমি এই অধ্যায়টা তোমার ক্লাসে বাকি 100 জনতে ভালো পারো, এটা মাথায় রাখিও। ভালো পারো এবং ভালো বুঝো তুমি জিনিসগুলো, তুমি আরেকজনকে বুঝাইতে পারবা। তো দেখো এখানে কি লিখছে, আমরা নাক দিয়ে শ্বাস গ্রহণ করি, ঠিক আছে। তো দেখছো আমরা শ্বাস গ্রহণ করি, শ্বাস গ্রহণ করার পর অক্সিজেনটা কিন্তু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হয়ে তারপর ফুসফুসে যাচ্ছে না, যাই তারপর ওইখান থেকে এই অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে আবার একই পথে বাইরে হয়ে যাচ্ছে। এটাই তো শ্বসন, ঠিক না। তো এই শ্বসনটা হচ্ছে যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ইউজ হচ্ছে না এখানে, বলো হচ্ছে। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে বলে শ্বসন অঙ্গ, বুঝাইতে পারছি। শ্বসন অঙ্গ কয়টা, এই যে 7টা শ্বসন অঙ্গ আছে, 1 2 3 4 5 6 7 দিয়ে দিছে। কেন জানি আঁকা যাচ্ছে না, আমি কিছু বুঝতেছি না। আচ্ছা যাই হোক, তোমরা একটু কষ্ট করে বুঝি না, আমার এই কালো কালিটা খেয়াল করবা। আচ্ছা আঁকা যাচ্ছে তো, মাউস দিয়ে আঁকতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে বলছে কি, আচ্ছা আমরা বলতেছিলাম শ্বসন অঙ্গ 7টা, ঠিক আছে। এই যে শ্বসন অঙ্গ 7টা মিলে
একসাথে ওইটাকে শ্বসন তন্ত্র বলতেছে, বুঝছো? তন্ত্র মানে হচ্ছে সিস্টেম। আর মানুষের প্রাণীর আমাদের প্রধান শ্বসন অঙ্গ কোনটা? ফুসফুস, মাথায় রাখবা, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখবা, আমাদের তো ফুসফুস আছে, আমরা প্রাণী। মাছও প্রাণী না, বলো? মাছের কি ফুসফুস আছে? নাই। মাছের হচ্ছে ফুলকা আছে। ফুলকা কি? মাছ কাটলে দেখো না একটা বেলুন বাইরে হয়, বেলুনের মতো পটকা টাইপের, ওইটা হচ্ছে ফুলকা, বুঝছো? মাছ হচ্ছে যে ওইটা দিয়ে ওর শ্বাস প্রশ্বাসে কাজ করে। আমরা যেরকম ফুসফুস দিয়ে কাজ করি না, যে দেখাইলাম ডান সাইডে একটা বাম সাইডে একটা, ওদের ওটা নাই, ওদের এই ফুলকা সুরাই ফুলকা দিয়ে শ্বসনটা চালায়, বুঝতে পারছি? তো দেখো কি বললাম, আমাদের এই যে শ্বসন হওয়ার জন্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ লাগে। শ্বসন অঙ্গ এরকম 7টা অঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে একসাথে শ্বসন তন্ত্র বলে। আচ্ছা, এবার 7টা শ্বসন তন্ত্র নিয়ে এখানে বিস্তারিত লেখছে, তোমাকে আমার এগুলো পড়ানো লাগবে না, তুমি পড়লে আরামসে বুঝতে পারবা। সবকিছু তোমাকে আমি বুঝাই দেখাইও দিছি। তারপরে এই ফুসফুস নিয়ে একটু পড়বা বিস্তারিত, ফুসফুসের চিত্র আঁকা শিখবা। তোমরা কিন্তু ড্রয়িং আমার থেকে ভালো পারো অনেকে, তো আমার আর এখানে বেশি কিছু শিখানোর নাই তোমাদের। তারপর মধ্যচ্ছেদ আবার ডায়াফ্রাম, এখানে বইয়ের মধ্যে কাটি ডায়াফ্রাম লিখে রাখো। কাটিও না মানে উপর দিয়ে ডায়াফ্রাম লিখে রাখো, ইংলিশে ডায়াফ্রাম বলে। তো এখানে কোনটা কি হলে কি হয় ওটা লিখছি। এই যে বক্ষ গহ্বর মানে কি? গহ্বর মানে গর্ত, আমাদের বুকের মধ্যে। তুমি যদি এই ইয়াটা ফালাই দাও, কি বলে, ফুসফুসটা ফালাই দাও, তাহলে এটা একটা গহ্বর টাইপের, গর্ত টাইপের থাকবে না? গহ্বর মানে গর্ত। এই যে বক্ষ গহ্বর বলতে ওটাকে বুঝাইছে, বুঝতে পারছি? তো এইখানে বলছে আর কি যে কখন কোনটা সংকুচিত হয়। যে বলছিলাম না তোমাকে যে যখন আমরা শ্বাস গ্রহণ করি তখন আমাদের এই ফুসফুসটা এই সংকুচিত প্রসারিত হয়। প্রসারিত মানে বড়, সংকুচিত মানে ছোট হওয়া। যখন আমরা শ্বাস গ্রহণ করি তখন আমাদের ফুসফুসটা প্রসারিত হয় এবং ডায়াফ্রামটা উপরের দিকে উঠে, বুঝতে পারছি? এই যে মধ্যচ্ছেদা সংকুচিত হয়ে নিচের দিকে নামে, এটা কি বলছে দেখো পড়ি। যে মাংসপেশী বক্ষ গহ্বর ও উদর গহ্বরকে পৃথক করে তাকে মধ্যচ্ছেদা বলে, মানে ডায়াফ্রাম কাকে বলে ওটা বলছে। এটা দেখতে অনেকটা প্রসারিত ছাতার মতো, বলো তো অনেকটা ছাতার মতো না? এই যে দেখো এটা একটু ছাতার মতো না কিছুটা? তো দেখো তো এরপর কি বলছে, মধ্যচ্ছেদা মানে ডায়াফ্রাম সংকুচিত হলে নিচের দিকে নামে। মানে নিচের দিকে নামে কখন? যখন ছোট হয়ে যায়, তখন বক্ষ গহ্বরে আয়তন বাড়ে, মানে ফুসফুসে আয়তন বাড়ে। তুমি দেখো যখন মধ্যচ্ছেদা বা ডায়াফ্রাম নিচের দিকে নামে তখন আয়তন বাড়ে না বক্ষ গহ্বরের বা ফুসফুসের? বলতো, যে আমরা ভিডিওতে কি দেখছিলাম কিছুক্ষণ আগে? ওই ভিডিওটা এই যে এখন দেখবো, দাঁড়াও। এই যে খেয়াল করো, যখন ডায়াফ্রাম নিচে নামবে তখন উপরে ফুসফুসটা দেখবে ফুলে উঠবে। এই যে নিচে নামছে ফুলে উঠছে না, এই কথাটাই বলছে, বুঝছো? তোমাকে আর কেমনে বুঝাবো, লাইনগুলো বাস্তবে দেখাচ্ছি। তো দেখো এই মধ্যচ্ছেদা সংকুচিত হলে নিচের দিকে নামে, বুঝছো? যখন নিচের দিকে নামে তখন বক্ষ গহ্বরে আয়তন বাড়ে। আবার এটা প্রসারিত হলে উপরের দিকে উঠে, তখন আবার বক্ষ গহ্বর সংকুচিত হয়। মানে এই ডায়াফ্রামটা যখন উপরের দিকে উঠবে, এই যে এই ডায়াফ্রামটা যখন উপরের দিকে উঠবে কিছুক্ষণ পর দেখবা, দেখো একটু অপেক্ষা করো, ডায়াফ্রামটা আবার উপরের দিকে উঠলে উপরেরটা সংকুচিত হচ্ছে না, ছোট হচ্ছে না, এটাই বলছে। বুঝছো? এবার এখানে দেখো, আমরা আবার আমাদের শীটে ফিরে যাই। এবার অনেক কিছু বুঝেছি, এবার তোমরা যাই বুঝাবো বুঝবা। এবার দেখো প্রাণীর শ্বসন, আমরা নাক দিয়ে বাতাস গ্রহণ করি, আবার বাতাস ছেড়ে দিই। গ্রহণের সময় অক্সিজেন গ্রহণ করি ও ত্যাগের সময় CO2 ত্যাগ করি। নাক দিয়ে O2 বা অক্সিজেন প্রবেশ করে অনেকগুলো অঙ্গ প্রত্যঙ্গ হয়ে ফুসফুসে প্রবেশ করে। আমাদের ফুসফুস আবার সংকুচিত প্রসারিত হতে থাকে। দেখো বুকে হাত দিলে দেখবে না বুক ধপধপ করতেছে, ওটা তো হচ্ছে হার্ট ধপধপ করতেছে। আবার আমাদের কিছুক্ষণ আগেও দেখালাম এই যে ফুসফুসটাও কি একবার বড় হয় একবার ছোট হয়। এই বড় হয় ছোট হয় এটার মধ্যে কি অক্সিজেনটা আসে, বুঝছো? মানে এটাও একটা শ্বসন অংশ, বড় ছোট না হলে এই শ্বসনটা হবে না। তো সংকুচিত প্রসারিত হয় তখন ফুসফুসের আয়তন বাড়ে ও কমে, এগুলো বুঝছি। এই সংকোচন ও প্রসারণ চলাকালীন O2 বা অক্সিজেন ফুসফুসে প্রবেশ করে এবং বিভিন্ন কার্যাবলী সম্পাদিত হয়ে ভিতরে বিভিন্ন কাজ হয়ে তারপর CO2 ত্যাগ করে। এই পুরো পদ্ধতিটা বা সিস্টেমটাকে বলে শ্বসন। এই শ্বসন প্রক্রিয়াকে মানে আমাদের শরীরের ভিতরে যে শ্বসন হচ্ছে প্রাণীদের, এটাকে মূলত দুই ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে বহিঃশ্বসন, একটা হচ্ছে অন্তঃশ্বসন। বহিঃশ্বসন মানে কি, অন্তঃশ্বসন মানে কি এটা বুঝাই। দেখো আমরা অক্সিজেনটা গ্রহণ করতেছি বাইরের থেকে, আবার বাইরে অক্সিজেন ছাড়িয়ে দিচ্ছি,
ঠিক আছে, ভিতরে কিন্তু শরীরের ভিতরে অনেকগুলো কাজ হচ্ছে। এই যে দেখো, তোমাকে আবার দেখাই অ্যানিমেশনে শরীরের ভিতরে কি হচ্ছে। এই যে আমার কি বলে, খেয়াল করো, এই যে আমার এখান দিয়ে ঢুকতেছে অক্সিজেন, এই যে অক্সিজেন এখান দিয়ে ঢুকতেছে, তারপর আমার নাসার রন্ধ্র দিয়ে ঢুকে নাসা পথ হয়ে নাসা গলবিল হয়ে তারপর ষড়যন্ত্র দিয়ে ঢুকে তারপর ট্রাকিয়া দিয়ে ঢুকতেছে, তারপরে ট্রাকিয়া দিয়ে ঢুকার পরে কোন দিক দিয়ে বেরোচ্ছে। আমি বারবার বলতেছি একই কথা যেন তোমার মনে থাকে। ট্রাকিয়া দিয়ে ঢুকে এই যে ব্রঙ্কাস, এগুলা ব্রঙ্কাস দিয়ে ঢুকে, তারপর ব্রঙ্কাসগুলা ব্রঙ্কিউলে ভাগ হয়ে যায়, ব্রঙ্কিউল দিয়ে গিয়ে তারপর বায়ুথলিতে যায়। যে ভিতরে অনেকগুলো কাজ হচ্ছে না, এগুলো হচ্ছে অন্তঃশোষণ। অন্ত মানে ভিতরে, বহি মানে বাইরে। এই যে ভিতরে যে কাজগুলো হচ্ছে অক্সিজেন ঢুকার পর এবং কার্বন ডাইঅক্সাইড বাইরে হওয়ার সময় ভিতরে যে কাজগুলো হচ্ছে, যে অঙ্গ দিয়ে যাচ্ছে, এই পুরো কাজগুলোকে বলে অন্তঃশোষণ। আর আমরা বাইরের থেকে যে অক্সিজেন গ্রহণ করতেছি আর শুধু যে অক্সিজেনটা ছাড়তেছি, মানে বাইরের যে প্রক্রিয়াটা অক্সিজেন গ্রহণ আর ছাড়া, এটাকে বলি বহিঃশোষণ। আর অক্সিজেন প্রবেশ করে ভিতরে যে কাজগুলো হয় এবং অক্সিজেন ঢুকে আবার কার্বন ডাইঅক্সাইড বাইরে হয় না ভিতরে, ওগুলো হচ্ছে অন্তঃশোষণ। আর বুঝতে পারছি জিনিসটা? আর বিস্তারিত বলা লাগবে না, অনেক বলছি, বেশি বলি ফেলতেছি আমি। তো দেখো, বহিঃশোষণ নিয়ে এবার পড়ি। অক্সিজেন প্রবেশ ও কার্বন ডাইঅক্সাইড বের হওয়া অথবা শুধুমাত্র ফুসফুসের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান। গ্যাসীয় আদান প্রদান মানে কি? এই যে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন এগুলো গ্যাস না, গ্যাসীয় আদান প্রদান হচ্ছে না, মানে আসতেছে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড, বাইরে হচ্ছে অক্সিজেন, আসতেছে, আদান প্রদান। তো এই ফুসফুসের মাধ্যমে গ্যাসীয় আদান প্রদান হওয়াটাকে বহিঃশোষণ বলতেছে। বহিঃশোষণের পর্যায়ে দুটি বা কাজ দুইটি। প্রশ্বাস, দেখো প্রশ্বাস মানে কি আমরা অনেকে বুঝি না। আমরা শ্বাস গ্রহণ করতেছি এটাকে প্রশ্বাস বলি। নিঃশ্বাস মানে কি? শ্বাস ত্যাগ করতেছি এটাকে নিঃশ্বাস বলি, বুঝছো? তো এখানে ব্র্যাকেটে কিছু লিখে দিয়েছি, দেখো প্রশ্বাস মানে শ্বাস গ্রহণের সময় আমরা অক্সিজেন গ্রহণ করি, নিঃশ্বাস মানে ত্যাগ করার সময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি। দেখো এটা নিয়ে কনফিউজ হয় না। নিঃশ্বাস মানে নিঃসরণ, মানে নিঃসরণ, কি বললাম? এই যে নরসিকের আছে না, এটা মানে হচ্ছে নিঃসরণ। নিঃসরণ মানে বের করে দেওয়া। তাহলে নিঃশ্বাস মানে শ্বাস বের করে দেওয়া, মানে ত্যাগ করা। আচ্ছা যাই হোক, বুঝলাম। এবার অন্তঃশোষণ, অক্সিজেন দেহে প্রবেশ করার পর কোষস্থ খাদ্যের সাথে জারিত হয়ে, আমি বললাম কি অক্সিজেন ভিতরে প্রবেশ করে, এই যে তোমাকে বললাম না বায়ুথলিতে প্রবেশ করে কি করে, ওটা অনেক বড় ক্লাসের পড়া, ওটা বড় ক্লাসের পড়া আরো অনেক বিস্তারিত, বাট এখানে হালকা পাতলা বলছে। দেখো বায়ুথলিতে গিয়ে কি করে জানো? ওই খাদ্যের কণাগুলো ওইখানে জমা থাকে, বুঝছো, কোষের। তো বায়ুথলির ভিতরে কোষ থাকে আর কি, ওই কোষে জমা থাকে খাদ্যের উপাদানগুলো, তো অক্সিজেন ওইখানে যায়, ওই বায়ুথলিগুলোতে যায়। কোথায়? আবার দেখাই তোমারে, এই যে দেখো এখানে বায়ুথলি থাকে বলছি না, ব্রঙ্কিউলের প্রান্তে, এই যে বায়ুথলি, এটা এগুলো বায়ুথলি, গোল গোল বলের মতো, এগুলো হচ্ছে বায়ুথলি। অক্সিজেন এখানে যায়, এখানে যাওয়ার পর কি হয়? এখানে যাওয়ার পর ওইখানে খাদ্যের উপাদানগুলো থাকে, বুঝছো? এই যে খাদ্যের উপাদানগুলো থাকে, তো অক্সিজেন ওই খাদ্যের উপাদানগুলোর সাথে জারিত হয়ে শক্তি উৎপন্ন করবে এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে এবং পানি উৎপন্ন করবে। এই ভিতরে যেগুলো হচ্ছে এটাকে বলতেছে অন্তঃশোষণ। দেখো এখানে কি লিখছে এরপরে, অক্সিজেন দেহে কোনো কোনো অঙ্গ প্রত্যঙ্গে চলাচল চলাচল করে। আচ্ছা এখানে লিখছি কি, দেহে কোন অঙ্গ প্রত্যঙ্গে চলাচল করে ফুসফুসে প্রবেশ করে এবং কিভাবে আবার দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড বের করে। মানে তোমাকে কোশ্চেন করছে, তুমি বলো অক্সিজেন দেহে প্রবেশ করে কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে চলাচল করে ফুসফুসে যাচ্ছে, এরপর আবার কিভাবে বের হচ্ছে, এটা তুমি জানো? তোমাকে আমি অলরেডি দেখাই দিছি অ্যানিমেশন সহ, এই যে দেখো ভিডিওতে দেখাইছি না, ওটা এখানে লিখছি আর কি, যে অক্সিজেনটা প্রথমে, এই যে দেখো এরো চিহ্ন দিয়ে দেখাইছে, অক্সিজেনটা নাসারন্ধ্র হয়ে ফার্স্টে নাসা পথে যাচ্ছে, এরপর নাসা পথ থেকে নাসা গলবিলে যাচ্ছে, এরপর নাসা গলবিল থেকে ট্রাকিয়াতে যাচ্ছে, ট্রাকিয়া থেকে ব্রঙ্কাসে যাচ্ছে, ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিউল, এরপর বায়ুথলিতে যাচ্ছে। বায়ুথলিতে গিয়ে অক্সিজেনটা কি করতেছে? অক্সিজেনটা এই যে কোষস্থ খাদ্যের সাথে উৎপন্ন হয়ে জারিত হয়ে এই কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করতেছে এবং শক্তি উৎপন্ন করতেছে। তো বায়ুথলির ভিতর যাই আবার কার্বন ডাইঅক্সাইড পানি শক্তি উৎপন্ন করছে না, তো ওইখানের শক্তিগুলো তো আমাদের শরীরে থাকি যাচ্ছে, আমাদের কাজে লাগতেছে, পানিটাও আমাদের কাজে লাগতেছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা আমাদের কাজে লাগে না, এটা আকাম্যা, এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। ঠিক আছে, তোমরা যেরকম কোনো পড়াশোনা করো না, কোনো কাজে আসো না, তোমাদের মতো আকাম্য হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডটা আমাদের শরীরের জন্য। তো এই কার্বন ডাইঅক্সাইডটা আবার কি করে দেখো, কার্বন ডাইঅক্সাইডটা আবার উল্টা পথে, যে পথে আসছে ওই পথে ও সুন্দর মতো যাচ্ছে গা, যাই আমাদের নাকের ছিদ্র দিয়ে বেরিয়ে যাচ্ছে, শেষ। এবার এখানে কি লিখছি এরপর দেখো, ফুসফুস নিয়ে বিস্তারিত লিখছি, মানে ফুসফুস নিয়ে যদি কোশ্চেন আসে বা লিখতে হয়, তুমি এখানে যা যা লিখছি ওগুলো লিখে দিবা, পড়লে পারবা। দেখো বক্ষ গহ্বরের ভিতর দুটি ফুসফুস হৃৎপিণ্ডের দুপাশে অবস্থিত, এটি স্পঞ্জের মতো নরম ও কোমল, বুঝছি? এবার দেখো
ফুসফুসের দুইটা পার্ট থাকে, কি বললাম? ফুসফুসের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ডান ফুসফুস, একটা হচ্ছে বাম ফুসফুস, বুঝছো? হে, এটা তো ইয়া করি ফেলছে। আচ্ছা এখান থেকে একটু দেখো তো, অপেক্ষা করো, কতক্ষণ হয়েছে ক্লাস? 40 মিনিট হয়েছে মাত্র, পড়া তো শেষে আর 5 মিনিট লাগবে। দেখো পুরো জিনিসটা আবার আনছি, তুমি খেয়াল করতেছো কিনা জানি না, তোমাকে যদি আরেকটু ভালোভাবে বুঝাইতে পারতাম। আচ্ছা দেখো, এখানে বলি, এখানে ডান বাম কোনটা তোমার কাছে মনে হচ্ছে যে কি এটা হচ্ছে ডান, এটা হচ্ছে ডান, কোনটা? এটা হচ্ছে ডান, ডান ফুসফুস, এটা হচ্ছে বাম ফুসফুস, ঠিক না? কিন্তু তুমি ভুল, এটা তোমার ডান, তুমি উল্টা হয়ে ঘুরো। এই মানুষটার কথা চিন্তা করো, এই মানুষটার ডান সাইড হচ্ছে এইদিকে, যে এটা ওর ডান হাত, তুমি এই মানুষটার দিকে হয়ে ঘুরো তো, মানে মনে মনে চিন্তা করো, তুমি যদি উল্টা হয়ে ঘুরো ওরকম, তাহলে দেখবা যে এটা হচ্ছে ডান সাইড, মানে এটা হচ্ছে ডান ফুসফুস, এটা হচ্ছে বাম ফুসফুস, বুঝছো? এটা ডান, ডান ফুসফুস, এটা হচ্ছে বাম ফুসফুস। এবার ওরা আমাদেরকে বলতেছে কি, মানুষের ডান ফুসফুসটা বাম ফুস অপেক্ষা সামান্য বড় হয়, মানে আমাদের ডান সাইডের ফুসফুসটা একটু বড় হয়। তুমি এখানে দেখে হয়তো বা বুঝতেছো না, বা বাস্তবেও ফিল করতে পারবে না, বুঝার কথা। এই যে দেখো, এখান দিয়ে দেখো, এখান দিয়ে একটু বাড়তি আছে না, এটার সাথে মিলাও, হালকা একটু বড়, এই যে দেখো লাইনটার সাথে মিলাও, এটা একটু বেশি কম ওই সাইডে, ঠিক আছে? তো এখান থেকে বুঝলাম কি আমাদের ডান ফুসফুসটা একটু বড় হয় বাম ফুসফুস থেকে, মাথায় রাখবা। ফুসফুস দুই ভাঁজ বিশিষ্ট প্লুরা নামক পর্দা দ্বারা আবৃত। মানে এই জিনিসটা আপাতত দেখাইতে পারতেছি না, বাট তাও বুঝাই, তোমাকে দেখাইতে না পারলেও বুঝাবো, টেনশন নেই তোমার কোনো। মানে আমার কাছে পড়ে বুঝবা না বা বাস্তবে দেখবা না, এটা এরকম কোনো উপায় নেই। তো দেখো, যে লাল যে জিনিসটা দেখছি না আমরা, এটা মূলত একটা পর্দার মতো, বুঝছো? এই যে দেখো, এই পর্দার অনেকগুলা আবরণ থাকে, এই যে এখানে দেখাইছে জিনিসগুলা, খেয়াল করো, এই যে এগুলা দেখতেছো কিনা জানি না, এই যে এগুলা, এটা একটা পর্দা, বুঝছো? মানে মেন তো হচ্ছে কি, দেখো এই যে ব্রঙ্কাস, তারপর ব্রঙ্কিউল না, এটার বাইরে এই যে একটা পর্দা দিছে, এই যে দেখো এই বাম সাইড ডান সাইডটা দেখো, এটা একটা পর্দা দিছে, এটার বাইরে দেখো আর একটা পর্দা দিছে, এই যে এগুলো হচ্ছে কি পর্দা, বুঝছো? কি পর্দা বললো? দুই ভাঁজ বিশিষ্ট প্লুরা নামক পর্দা। এই যে দুটা আবরণ দেখাইলাম না তোমার আমি, মুছে কেমনে এগুলো আবার? এর, হুম হুম, এই যে দেখো, এটা হচ্ছে যে, এই যে দেখো দুই ভাঁজ বিশিষ্ট বলতে এটা বুঝাইছে, এই যে একটা, এই যে নিচের আরেকটা, একটা নিচে একটা, এই যে দুই ভাঁজ বিশিষ্ট বলতে এটা বুঝাইছে, বুঝছো জিনিসটা? আচ্ছা এবার আমরা আবার আমাদের নোটে যাই। ডান ফুসফুসের সাথে ডান ব্রঙ্কাস ও বাম ফুসফুসের সাথে বাম ব্রঙ্কাস সংযুক্ত থাকে। ব্রঙ্কাস ফুসফুসে প্রবেশ করে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়। তোমার এই জিনিসটা 100 বার বুঝাইছি। এই যে দেখো, ব্রঙ্কাসটা তোমারে এই খুলি পর্যন্ত দেখাইছি আমি তোমারে, এই যে ব্রঙ্কাসটা দেখো, এখান দিয়ে ঢুকে ব্রঙ্কাসটা ফুসফুসের ভিতর ঢুকে এই যে অনেকগুলা শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে না, এগুলাকে কি বলে? ব্রঙ্কিওল। এই জিনিসটাই বলছি, এখানে অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়, এগুলোকে ব্রঙ্কিউল বলে। তাহলে ব্রঙ্কিউল কাকে বলে আসতে পারে, ব্রঙ্কাস কাকে বলে আসতে পারে? আচ্ছা কাকে বলে কি কি পড়বো এগুলো পরে দেখাবো, সমস্যা নেই। এই সূক্ষ্ম ব্রঙ্কিউল গুলো বায়ুথলিতে প্রবেশ করে, বলছিলাম না এগুলোর সাথে আবার শেষ মাথায় বায়ুথলি থেকে। বায়ুথলি পাতলা এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত, এটা একটু মুখস্থ করবা, বায়ুথলি কোন কোষ দ্বারা গঠিত? এপিথেলিয়াল কোষ। তারপর দেখো, এই ফুসফুস হচ্ছে মানবদেহের শ্বসনের প্রধান অঙ্গ। দেখো আমাদের এই লাইনটা সবার আগে লেখা দরকার ছিল, আমি ফার্স্টে মনে পড়ে না, এই জন্য লাস্টে লিখছি, বুঝছো জিনিসটা? আচ্ছা এখানে কি লিখছি মনে রাখতে হবে, শুধু স্থলজ মেরুদণ্ডী প্রাণীদেরই ফুসফুস রয়েছে এবং তারা এটি দিয়ে শ্বসন সম্পন্ন করে। মানে যেসব মেরুদণ্ডী প্রাণীগুলা স্থলে থাকে,
মাটিতে থাকে, ওদের ফুসফুস আছে, শুধুমাত্র ওদের ফুসফুস আছে, মানে যারা পানিতে থাকে ওদের ফুসফুস নাই, বুঝছো? মেরুদণ্ডী প্রাণী যেগুলো পানিতে থাকে ওদের কিন্তু ফুসফুস নেই। তো ওরা যাদের আছে স্থলজে ওরা ফুসফুসের মাধ্যমে শ্বসন সম্বন্ধ করে। আর জলজ যারা আছে যেমন মাছ, পেঙ্গাচি, এরা হচ্ছে এদের ফুসফুস নেই কিন্তু ফুলকা আছে, ফুলকার মাধ্যমে এরা শ্বসন সম্পন্ন করে, বুঝছো জিনিসটা? তাইলে আমাদের প্রাণীর দেহে শ্বসন কেমনে হয় ওটা বুঝা শেষ। এবার উদ্ভিদের দেহে শ্বসন কেমনে হয় এটা বুঝবো। এটা একদম ইজি, 2 মিনিট লাগবে। তো দেখো উদ্ভিদের শ্বসন, এখানে কি দেখবো, সেটা কেটে দিলে তোমাদের জন্য একটু সুবিধা। হ্যাঁ, একটু জুম করবো। হ্যাঁ, দেখো একটু সুন্দরভাবে চিন্তা করো, সুন্দরভাবে না সহজভাবে চিন্তা করো যে কি আমাদের তো নাক কান অনেক কিছু আছে, এই ষড়যন্ত্র টড়যন্ত্র, তারপর ট্রাকিয়াস, অনেক কিছু চিনলা না, বায়ুথলি, এরকম অনেক কিছু আছে, কিন্তু উদ্ভিদের কি এগুলো আছে বলো? নাই। তাহলে নিশ্চয়ই উদ্ভিদের মানে গাছপালার শ্বসন আলাদা হবে, বুঝছো? এই যে এদের শ্বসন যে আলাদাভাবে হবে, আলাদা সিস্টেম হবে, এটা তো আমরা এমনিতে বুঝছি। আমাদের নাক কান কত কিছু আছে, এদের তো কিছুই নেই, তাহলে নিশ্চয়ই এদের অন্য সিস্টেমে হবে। তো দেখো কি লিখছে, উদ্ভিদ দেহে শ্বসনের সময় O2 ও C2 বিনিময় প্রাণীদেহ থেকে সরল, মানে প্রাণীদেহে যেভাবে হয় শ্বসন ওটাতে উদ্ভিদ দেহে একটু সহজভাবে হয় আর কি, মানে সিস্টেমটা সোজা। প্রাণীদের যে শ্বসন অঙ্গগুলো ছিল উদ্ভিদের ওগুলো নেই, ঠিক না? হ্যাঁ, উদ্ভিদের মূলত এক পত্ররন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল ও অন্তঃকোষ, এইগুলার মাধ্যমেই ও কি করে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড মানে ঢুকায় এবং বাইর করে, বুঝতে পারছি? আমরা যেরকম নাক দিয়ে প্রবেশ করাই, মুখ দিয়ে প্রবেশ করাই, বাইর করাই, ও এগুলা করে না। ও কি করে? ওর তো এগুলা নাই, গাছের তো এই নাক মুখ এগুলা নাই। ও হচ্ছে পত্ররন্ধ্র, কাণ্ডের লেন্টিসেল, অন্তঃকোষ, এগুলা দিয়ে এই অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড এগুলা ভিতরে ঢুকায় বাইর করে। এবার আসে এগুলা কি, এটা ভালোভাবে বুঝতে হবে। পত্ররন্ধ্র মানে কি একটু বিস্তারিত বুঝাই। আঁকতে পারবো কোথায় আমি? আচ্ছা দেখো, যদ্দূর পারি আমি চেষ্টা করি। তো দেখো এটা একটা পাতা আঁকলাম, আচ্ছা হার্টের মতো রাখতেছে এটা, যাই হোক কি একটা অবস্থা, ড্রয়িং এ পারি না। আচ্ছা দেখো, ধরো এটা একটা পাতা, ঠিক আছে? এই পাতার মধ্যে আমরা তো দেখতে পারবো না, পাতার কোষও আছে, বুঝছো? পাতারও কোষ আছে, আমাদের যেরকম কোষ আছে পাতারও ছোট ছোট কোষ আছে। পাতাও তো এক প্রকার কি উদ্ভিদের একটা অংশ, মানে প্রাণীর একটা অংশ। আমাদের যেরকম কোষ আছে পাতারও কোষ আছে। পাতার এখানে অনেক ছোট ছোট, কি বললাম, ছোট ছোট কিছু ছিদ্র আছে, ওগুলাকে বলে পত্ররন্ধ্র। দেখো কেমনে বুঝবা তুমি? পত্র মানে পাতা, এখানে লিখে রাখো, কেমনে লিখবা তুমি বুঝো। সেখানে লিখে রাখো যে পত্র মানে এর আচ্ছা যাক, লেখো তোমরা এখানে, লেখো তো পত্র মানে পাতা, আর রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র। এখানে লিখতে পারতেছি না কোনোভাবে, বহুত চেষ্টা করছি, যাই হোক। পত্র মানে পাতা, এখানে অ্যারো চিহ্ন দিয়ে লিখিয়ে দিও। পত্র মানে পাতা, রন্ধ্র মানে ছিদ্র। আচ্ছা গেল। কাণ্ডের লেন্টিসেল, এটা মানে কি? দেখো কাণ্ডের মধ্যে কোষগুলো যখন একটু বড় হয় না, বুঝছো? কাণ্ডের মধ্যে তো কোষ থাকে, পাতার কাণ্ডের মধ্যে যখন কোষগুলো অনেক বড় হয়ে যায় তখন এখানে ছোটখাটো ফাটল দেখা যায়, এটাকে বলে লেন্টিসেল, বুঝছো? তো এই পত্ররন্ধ্র, লেন্টিসেল, অন্তঃকোষ মানে কি, মানে কোষের ভিতরে এগুলো আর কি, মানে কোষের ভিতর। তো এই জিনিসগুলা দিয়ে হচ্ছে যে ও অক্সিজেন এই বের করে। আমরা তো অক্সিজেন প্রবেশ করাই, ও তো অক্সিজেন প্রবেশ করে না, ও কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে, ঠিক আছে? এবং অক্সিজেন বের করে। তো ও কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে আর অক্সিজেন বের করে কেমনে? এই তিনটা জিনিসের মাধ্যমে, বুঝছো? মানে এগুলো হচ্ছে ওর শ্বসন অঙ্গ। আচ্ছা দেখো, উদ্ভিদের শ্বসন প্রক্রিয়ায় মূলত শালক সংশ্লেষণে উৎপাদিত শর্করাকে জারিত করে শক্তি উৎপন্ন করা হয়। আচ্ছা দেখো, উদ্ভিদের মধ্যে শালক সংশ্লেষণ হয় না, আমরা ছোটবেলায় পড়ছি। শালক সংশ্লেষণ মানে কি? খাদ্য তৈরি প্রক্রিয়া, উদ্ভিদের খাদ্য তৈরি প্রক্রিয়াকে শালক সংশ্লেষণ বলে। তো ওই শালক সংশ্লেষণ প্রক্রিয়া, বুঝছো, ও শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। আমরা সবাই পড়ছি, ক্লাস 6-এ পড়ছিলাম। তো ওই যে শালক সংশ্লেষণের সময় যেটা উৎপন্ন করছে না শর্করা জাতীয় খাদ্য, ওইটা শ্বসনের সময় কাজে লাগে। শ্বসনের সময় এই শর্করা জাতীয় খাদ্যটাকে
কার্বন ডাইঅক্সাইডের সাথে জারিত করে শক্তি উৎপন্ন করে, শেষ। এবার দেখো উদ্ভিদ দেহের শ্বসন দুইভাবে হইতে পারে, একটা হচ্ছে সবাত শ্বসন, একটা হচ্ছে অবাত শ্বসন। দেখো উদ্ভিদের শ্বসনের সময় দুইটা কেস হইতে পারে, একটা হচ্ছে শ্বসনের সময় অক্সিজেন থাকতে পারে, আর একটা হচ্ছে অক্সিজেন না থাকতে পারে। শ্বসনের সময় যদি অক্সিজেন থাকে, মানে অক্সিজেন উপস্থিতিতে যদি শ্বসন হয় তাহলে ওটাকে সবাত শ্বসন বলে, আর অক্সিজেনের অনুপস্থিতিতে হলে ওটাকে অবাত শ্বসন বলে। অবাত শ্বসন কাদের হয়? যেমন ব্যাকটেরিয়া জাতীয় কিছু আদিকোষী জীবদেহে অবাত শ্বসন হয়, মাথা রাখবা। এই যে আমাদের এই অধ্যায়ের 70% শেষ। আমি বইয়ের থেকে দেখাচ্ছি আমি কতটুকু পর্যন্ত পড়াইছি। এই যে এইগুলা পড়াইছি, এই লাস্টে পড়াইছি যে এইগুলা, এই যে দেখো এতটুকু পড়াইছি, বুঝছো? এগুলো আমরা লাস্টে পড়াইছি আর কি। কেন? কারণ আগে আমরা নিজেরা যেহেতু প্রাণী, আমরা আমাদেরটা আগে পড়ে নিছি। যেগুলো সব পড়াইছি, শ্বসন পদ্ধতি এগুলো সব পড়াইছি, দেখাইছিও। অন্তঃসরণ এই যে অ্যারো চিহ্ন দিয়ে এগুলো দেখাইছিলাম না। এবার আমাদের বাকি খালি এটা, কিছু রোগ আছে। শ্বসন মানে কি? শ্বসনতন্ত্র মানে কি? এই যে অঙ্গগুলো আছে না, ওই মনে করো আমি তোমাকে দেখাইছি কি, দেখো কালকে পড়বো কি ওটা বুঝাই তোমাকে। এই যে বিভিন্ন অঙ্গের সাথে পরিচয় করাই দিলাম না, বলো? দিলাম। এখন দেখো আমাদের বেখেয়ালির কারণে বা আমাদের শরীরে অযত্ন নেওয়ার কারণে বিভিন্ন কারণে আমাদের এই অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হইতে পারে, বুঝছো ভাই? যেমন এই যে ট্রাকিয়া, যারা ধূমপান করে বা স্মোক করে, বিড়ি সিগারেট খায়, ওদের কি হয়? এই যে অতিরিক্ত ধোঁয়ার কারণে বা ধূমপানের কারণে এই যে শ্বাসনালীটা নষ্ট হয়ে যায়, বুঝছো? শ্বাসনালী নষ্ট হয়ে যায় মানে কি? শ্বাসনালী বন্ধ হয়ে যায়, মানে শ্বাস নিতে কষ্ট হয় তখন শ্বাসনালীটা বন্ধ হয়ে গেলে। তো এই শ্বাসনালী বন্ধ হয়ে গেল, শুধু যে শ্বাস নিতে কষ্ট হবে এরকম না, আরো অনেক রোগ হইতে পারে, মানে শ্বাসকষ্ট, অ্যাজমা, এই টাইপের অনেকগুলো রোগ হয়, বুঝতে পারছি? তারপর দেখা গেছে কি আরো অনেকই আছে, এটা তো শ্বাসনালী বললাম। তারপর আরো অনেক কারণে দেখা গেছে যে এই গলবিল, পড়াইছি না, নাসা গলবিল, তারপরে এই যে ষড়যন্ত্র আছে, তারপরে এই যে নাসাপথ আছে, এগুলা বিভিন্ন রোগের কারণে আক্রান্ত হইতে পারে। তো এইগুলা ক্ষতিগ্রস্ত হলে বিভিন্ন ধরনের মানুষের রোগ হয়। কি কি রোগ হয় ওগুলাই আমরা পড়বো, বুঝছো? মানে শ্বসনের যে অঙ্গগুলো আছে এগুলা বিভিন্ন কারণে রোগ আক্রান্ত হইতে পারে। এগুলা যদি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় তাহলে আমাদের বিভিন্ন শরীরে অসুখ বিসুখ দেখা দিবে। ওই অসুখ বিসুখগুলো নিয়ে আমাদেরকে পড়তে হবে। কি পড়বো? যে অসুখ বিসুখগুলো কি, কেন হয়, কিভাবে আমরা এই অসুখগুলোতে বাঁচবো। যেমন যক্ষা, তারপর আর কি আছে, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, হাঁপানি বা অ্যাজমা, এই যে এই 4টা রোগ আছে। এগুলো আমরা আশা করি আজকে কোচিংয়ে পড়ে ফেলবো, ঠিক আছে? তোমরা এই ক্লাসটা সবাই দেখে আসবা, না দেখে আসলে আমি হাত পা কিন্তু ভাঙিয়ে ফেলবো, সবার বলে দিলাম। করিয়ে আসবা মস্কারির টাইমে মস্কারি, আজকে যদি ক্লাস না করিয়ে আসো দেখবা সমস্যা হবে, বলে দিলাম। ওকে ঠিক আছে, নোট করে ফেলবে এবং যতটুকু পারা মুখস্থ করো এখন থেকে। আল্লাহ হাফেজ।